দর্শক এম স্টিল ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে কথা বলতে চাই নতুন দল গঠন কী প্রভাব পড়বে রাজনীতিতে। শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই, অধ্যাপক ডক্টর আসিফ শাহান আছেন আমাদের সঙ্গে, অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, রাষ্ট্রবিজ্ঞানী ও সাবেক শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে জনাব আসিফ খান, আপনার কাছে যাওয়ার আগে, এই মুহূর্তে জিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নাগরিক কমিটির একটা মতবিনিময় চলছে সাবেক সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে। সেখানে আমরা সরাসরি যেতে চাই, সেখান থেকে হয়তো আমরা দেখতে চাই আসলে কি হচ্ছে। একটি জাতির উন্নয়নের চালিকা শক্তি। আমরা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক সুযোগগুলোতে বিনিয়োগ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই, যাতে প্রতিটি ব্যক্তি ন্যায় বিচার এবং সমৃদ্ধির পরিবেশে উন্নীত হতে পারে। এটাই আমাদের নাগরিক কমিটির কাছে সৈনিক হিসেবে একটি কামনা। ইতিহাস জুড়ে ছাত্র আন্দোলনগুলো ফ্যাসিবাদ এবং নিপীড়নের বিরুদ্ধে সবসময় লড়াই করেছে। তরুণ মনের দৃঢ় সংকল্প, সাহস এবং ত্যাগী স্বৈরাচারকে চ্যালেঞ্জ করেছে এবং আমাদের স্বাধীনতার পথ উন্মুক্ত করেছে। ন্যায় বিচার এবং গণতন্ত্রের প্রতি তাদের যে অটল অঙ্গীকার আমাদের জাতির ভাগ্য গঠনে সহায়ক ভূমিকা পালন করেছে। আমরা তাদের অবদানকে সম্মান করি এবং আমাদের পরিবর্তনের আন্দোলনে প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠস্বরকে নিশ্চিত করে তাদের উত্তরাধিকার ধরে রাখার জন্য আজকে আমরা শপথ নিতে চাই। কিন্তু এই আন্দোলন কোনোভাবেই আপনাদেরকে ছাড়া সফল হবে না। প্রকৃত পরিবর্তন মুষ্টিমেয় নেতাদের দ্বারা কোনোভাবে সম্ভব হয় না। এটি জনগণের সম্মিলিত কণ্ঠস্বর, যা ইতিহাসের রূপে নেয়। সেই জন্যই আজ আমি আপনাদের অধিনায়ক ছিলাম, সৈনিক ছিলাম, সকলকে আহ্বান করব আমাদের পাশে দাঁড়ানোর জন্য, এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য, আপনাদের আওয়াজ তোলার জন্য এবং আপনাদের ন্যায্য ভবিষ্যৎ আদায় করে নেওয়ার জন্য। এই দিনটি আমাদের সকলের জন্য একটি নতুন যুগের সূচনা করবে, যেখানে সততা লোভের পরিবর্তে ঐক্য বিভেদকে জয় করে এবং আশা হতাশাকে জয় করে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমাদের সাথে যোগ দিন, আমাদের সাথে দাঁড়ান। জনগণ দীর্ঘজীবী হোক, গণতন্ত্র দীর্ঘজীবী হোক, আমাদের জাতি দীর্ঘজীবী হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আলোচনা এই পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি 24-এর আন্দোলনের অন্যতম অগ্নিকন্যা জনাব মনিরা শারমিন, জাতীয় নাগরিক কমিটি। আচ্ছা, আপনাদের আমি প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকলে খুবই ভালো হতো, এই মেন্টালিটি নিয়ে আজকে আমরা জিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের জাতীয় নাগরিক কমিটির সাথে সাবেক সেনাবাহিনী সদস্যদের মত বিনিময় দেখছিলাম। আমাদের মধ্যে এরই মধ্যে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, রাষ্ট্রবিজ্ঞানী ও সাবেক শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে চাই নতুন দল গঠন কী প্রভাব পড়বে রাজনীতিতে। এরই মধ্যে আমরা আলোচনা করছিলাম এবং আমরা দেখছিলাম যে জিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সাবেক সামরিক বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় করছেন জাতীয় নাগরিক কমিটি। আসলে প্রথমে যদি আমি অধ্যাপক আসিফ খান আপনার কাছে যদি জানতে চাই যে আপনি আসলে কি দেখছেন যে সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনীতিতে যে প্রক্রিয়া এই দলটি গঠন হচ্ছে, একটা দল গঠন করার প্রক্রিয়া চলছে এবং আমরা যতদূর জানি 26 ফেব্রুয়ারি এই দলটা গঠন হতে পারে বলে শোনা যাচ্ছে। মানিক মেয়া বিনিয়োগে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা হতে হবে। আমাদের রাজনীতিতে আসলে কি এর কোনো প্রভাব পড়বে কিনা? আচ্ছা, না, অনেক ধন্যবাদ। দেখুন, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জরিপ বা বিভিন্ন ফলাফলে একটা জিনিস দেখেছি যে ইভেন যখন বিগত সরকার ক্ষমতায় ছিল তখনও জরিপগুলোতে একটা জিনিস এসেছে যে মানুষজন এই যে ট্র্যাডিশনাল যে রাজনীতি বা দুই দলের যে রাজনীতি সেটার উপরে মানুষজন যে খুব সন্তুষ্ট ছিল সেই ব্যাপারটা বলা যায় না। তখনকার সময় বিভিন্ন জরিপে আমরা দেখেছি, প্রায় বিআইজিডি, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভিন্ন সময় জরিপগুলো চালিয়েছে, আরও অনেকেই চালিয়েছেন। সেখানে প্রায় 40 থেকে 50% মতো মানুষজন বলেছেন যে তারা একটা নতুন ধরনের রাজনীতি দেখতে চান। তো তাহলে তার মানেটা হচ্ছে যে একটা আকাঙ্ক্ষা মানুষের ছিল যে এই দুই দল যারা হচ্ছে গিয়ে রাজনীতি করে আসেন, বা সেই দুই দল ছাড়াও বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেভাবে বা যে প্রক্রিয়ায় রাজনীতি করছেন সেটা মানুষজন যথেষ্ট মনে করছেন না, তারা আরও একটা অল্টারনেটিভ অপশন খুঁজছেন। এখন সেই অল্টারনেটিভ অপশনটা যদি এখান থেকে আসে, যেই চেষ্টাটা বা যে প্রক্রিয়াটা চলছে, এবং সেটা যদি হচ্ছে গিয়ে, তাহলে আমি সেটাতে সমস্যার কিছু দেখি না। কিন্তু গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে যে মানুষজন যে রাজনৈতিক দল একটা নতুন চাচ্ছে, মানুষজনের তো একটা কিছু প্রত্যাশাও আছে।
মানুষজনের তো আকাঙ্ক্ষা আছে। আকাঙ্ক্ষা আছে, বা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে তো হচ্ছে গিয়ে তারা বাকি রাজনৈতিক দলগুলো থেকে যে এটা একটু আলাদা, সেই ডিফারেন্সিয়েশনটা তো হচ্ছে গিয়ে তারা চাবে। এবং সেই ডিফারেন্সিয়েশনের জায়গাটা যদি হচ্ছে গিয়ে আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখনও খুব পরিষ্কার না যে নতুন রাজনৈতিক দলটি বলছে যে তারা একটি সেন্ট্রিস্ট রাজনৈতিক দল হবেন, মধ্যপন্থী রাজনৈতিক দল হবেন। সেই মধ্যপন্থী রাজনৈতিক দলের সংজ্ঞায়ন কি সেটা আমরা জানি না। আমরা একই সাথে এখনও জানি না যে এই নতুন রাজনৈতিক দল এমন কোনো অর্থনৈতিক প্রোগ্রাম নিবে কিনা যেটা সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করবে। আমরা কিছুটা জানি যে এই দলটির রাজনৈতিক অবস্থান বা কনস্টিটিউশনের ব্যাপারে তাদের অবস্থান কি, সেই জিনিসপত্রগুলো আমরা জানি। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে গিয়ে মানুষ যে জায়গা থেকে যেই নতুন একটি রাজনৈতিক দল খুঁজছিল, সেই প্রশ্নগুলোর উত্তর এই রাজনৈতিক দল প্রত্যাশিত যে চাওয়া ছিল সেই প্রত্যাশা পূরণ হবে কিনা সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে এই রাজনৈতিক দল কতখানি গ্রহণযোগ্যতা পাবে। একটি নতুন অপশন আসা রাজনীতি, আমি যদি একটা পলিটিক্যাল মার্কেট হিসেবে বিচার করি, আমি যদি একজন ক্লায়েন্ট হিসেবে দেখি, তাহলে আমার কাছে একটা নতুন অপশন বাড়ার মধ্যে আমি দোষের কিছু দেখি না, যদি সে আমাকে বেটার কিছু হচ্ছে গিয়ে অফার করতে পারে, যদি হচ্ছে গিয়ে তার প্রক্রিয়াটার মধ্যে আমরা বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটা দেখি যে একজন একক ব্যক্তির কর্তৃত্ব, একটা ক্যাডার ভিত্তিক খুব একটা রাজনৈতিক ব্যবস্থা যদি এমন থাকে যে হচ্ছে গিয়ে সেখানে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার অনুপস্থিতি, যদি এমন থাকে যে মানি পলিটিক্সের যে দৌরত্ব, সেই জিনিসপত্রগুলো যদি সেই ঘটনাগুলো এখানে ঘটতে থাকে, এবং যেটা বললাম যে আদর্শগত দিক থেকে যদি হচ্ছে গিয়ে নতুন কোনো কিছু এটা উপস্থাপন করতে না পারে, তাহলে এই রাজনৈতিক দল তার লক্ষ্য বা জনগণের যে আশা-আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে পারবে না। সেক্ষেত্রে আমার মনে হয় না এই রাজনৈতিক দলটা এর মধ্যে তো এই রাজনীতির সঙ্গে যারা জড়িত তারা 6 মাস অতিবাহিত করেছে, মোটামুটি ঘটনার কাছাকাছি তারা ছিল, তাদেরকে নিয়ে তো নানান যেমন আলোচনাও আছে, সমালোচনাও আছে। এটা খুব স্বাভাবিক। এখানে আমি হচ্ছে আমি সমস্যার কিছু দেখছি না। দেখুন, এই যে আপনি যেগুলো বলছেন, আপনি কি রিসেন্ট টাইমে তাদের মধ্যে নেতৃত্বের খানিকটা যে দ্বন্দ্ব সেটার কথা বলছেন, দেখুন এই পলিটিক্যাল পার্টিটা যদি দেখেন, এখানে আপনি দেখবেন ডানের রাইট উইং যে ফ্যাকশন, সেই ফ্যাকশনটা আছে, লেফট উইং ফ্যাকশনের কিছু অংশ আছে, আমরা ছাত্র শক্তির একটা নেতৃত্ব আমরা দেখতে পেয়েছি, আমরা একই সাথে হচ্ছে কি প্রো ইসলামী, হ্যাঁ সেটা আমরা দেখতে পেয়েছি। তারপরে আমরা যেটাকে বলি যে এটা হচ্ছে কি একটা কাইন্ড অফ catch-22 পলিটিক্যাল পার্টি, যে সবাইকে এক জায়গায় নিয়ে আসছে। এখন একটা পলিটিক্যাল পার্টি যখন সবাইকে এক জায়গায় নিয়ে আসে, তখন তার মধ্যে একটা সোল সার্চিংয়ের প্রবণতা চলে, কারণ তাকে তো হচ্ছে কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাকে তো একটা পলিটিক্যাল আইডিওলজি প্রেজেন্ট করতে হবে। এখন এই যে ফ্যাকশনগুলো আছে, এই ফ্যাকশনগুলোর মধ্যে ডেফিনেটলি যেটা চলছে সেটা একদিক দিয়ে আপনি বলতে পারেন সেটা ইন্টারনাল ফাইট, কিন্তু একই সাথে এটা যেটা সত্যি সেটা হচ্ছে এই পলিটিক্যাল পার্টিটা এই ফ্যাকশনের মধ্য দিয়েই হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত একটা সমাধানে এসে পৌঁছাবে। আমার মনে হয় যে পার্টিটার ব্যাপারে আমাদের সিদ্ধান্তটা নেওয়াটা আরও সহজ হবে কখন জানেন, যে যখন একটা কিছু আমরা দেখব প্রথম কথা, প্লাস তখন এই বাকি যে ফ্যাকশনগুলো আছে ওনারা যদি দল থেকে বের হয়ে যান তাহলে দল দুর্বল হয়ে যাবে। এই ফ্যাকশনগুলো যদি দলের মধ্যে থেকে দলের আইডিওলজিটাকে মেনটেন করে চলতে পারেন, তাহলে তারা একটা কম্প্রোমাইজ ফিলোসফি আমাদেরকে অফার করতে পারে। দেখা যাবে ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনার কাছে কি মনে হচ্ছে নতুন দল গঠন আসলে কি প্রভাব পড়বে আমাদের রাজনীতিতে, আদৌ কি প্রভাব পড়বে? বিষয়টি খুবই কঠিন এবং আপেক্ষিক। তার কারণ হলো যে যেভাবে আমরা বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক ধারাকে দেখি, 53 বছর একটা সুন্দর একটা বাইপার্টি সিস্টেম ডেভেলপ করছিল, কিন্তু আওয়ামী লীগ বিএনপি, বিএনপি আওয়ামী লীগ। তো সেখানে এটা ভাইয়ের বিশ্লেষণটি যথার্থ যে এই ধারার বাইরে মানুষ একটা ঔৎসুক্য পোষণ করে, একটা তৃতীয় ধারা, একটা তৃতীয় মত, একটি তৃতীয় পন্থার। কারণ হলো যে মানুষ হতাশ। আওয়ামী লীগের এই যে দীর্ঘ 15 বছরের যে প্রক্রিয়া, তারা দেশকে শাসন করেছে, শোষণ করেছে, অন্যায় অত্যাচার করেছে, মানুষ অসম্ভব রকম তিক্ত। এবং বিএনপির উপর তারা অল্টারনেটিভ একটা আস্থার বিশ্বাস এমনিতেই স্থাপিত হয়েছে, যে কথাকে আমরা বললাম বিকল্প, বাই ডিফল্ট হিসেবে। রাইট, এই সুন্দর শব্দটা বলেছেন আপনি, বাই ডিফল্ট। তারা এখন আমাদের একটা বিকল্প হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিছু মানুষের মধ্যে কিন্তু এই অবস্থাটা রয়েছে যে এখন একটা নিরঙ্কুশ অবস্থা রয়েছে। তো নিরঙ্কুশ অবস্থায় আওয়ামী লীগ
অনুপস্থিত। আওয়ামী লীগ চ্যালেঞ্জ করতো বিএনপিকে, বিএনপি যদি আমি সুন্দর সঠিকভাবেও চিন্তা করি তাহলে পরে আওয়ামী লীগ ওয়াজ এ ফোর্স টু চ্যালেঞ্জ বিএনপি, বিএনপি ওয়াজ এ ফোর্স টু চ্যালেঞ্জ। বাইপার্টি সিস্টেমটা আওয়ামী লীগ নষ্ট করে দিল। তো এখন তৃতীয় ধারার মাঝে মানুষের আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু আমরা সবসময় মনে রাখবো যে রাজনৈতিক দল গঠন, মানুষের জনপ্রিয়তা অর্জন, কর্মসূচি স্থাপন, কৌশল নির্ণয় এবং বেস অফ সাপোর্ট, এটা কঠিন একটি বিষয়। এটা তো এরকম নয় যে আপনি আলাদিনের চেয়ার আগে কোন বললেন হয়ে গেল। তো সেখানে যেমন আশাবাদ আছে, ঠিক তদ্রূপভাবে নেতিবাচক কথাও আছে। আশাবাদটা এই যে 8ই আগস্টের রাষ্ট্র বিপ্লব বা আপনি গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা বড় ধরনের অর্জন জাতি অর্জন করেছে, একটা নতুন পরিস্থিতি। দীর্ঘ 16 বছর অনেক রাজনৈতিক দল চেষ্টা করেও পারে না। গোটা জাতির ঐক্য, মানে একেবারে সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা, ইমোশন, আবেগ দিয়ে একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে এবং সেখানে তারা নতুন নতুন কথা বলছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, কথাগুলো খুব সুন্দর। এবং আমার ধারণা ছিল এই যে রাজনৈতিক দল গঠন করার আগে তারা যথেষ্ট এক্সারসাইজ করবে এবং একটি আগামী ভবিষ্যতের জন্য চিন্তা করবে, কিন্তু এত তাড়িৎ গতিতে একটি প্রশ্নবুদ্ধ অবস্থাও তো সৃষ্টি হয়েছে। এখন বিএনপি খুব জোরে সোরে বলছে যে তারা ক্ষমতায় থেকে রাজনীতির কথা বলছে। আচ্ছা, ক্ষমতায় থেকে যখন এই প্রসঙ্গটি যখন আসলো তখন বলি যে এই আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপির উদ্বেগ কোথায়? বিএনপি তো মুখে বলছে যে তারা এই রাজনৈতিক দল হিসেবে তারা চায় যে তারা যে কোনো রাজনৈতিক দল গঠন করুক বা যে কোনো রাজনৈতিক দল রাজনীতি শুরু করুক। এটা খুবই স্বাভাবিক যে একটি রাজনৈতিক শক্তি, একটি রাজনৈতিক দল তার নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব পরিকল্পনা আছে, নিজস্ব কৌশল আছে। সেখানে বিএনপি এখন দেখতে পাচ্ছে যে তাদের একটা সন্দেহ বা অবিশ্বাস হয়তো সৃষ্টি হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি তাদের প্রতি চ্যালেঞ্জ কিনা, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আশ্রয় প্রশ্রয় যে রাজনৈতিক দলটি গঠিত হচ্ছে সেটি তাদের ক্ষমতার কাছে প্রতিবন্ধক কিনা, এই সন্দেহ অবিশ্বাস থেকে তারা এদেরকে চ্যালেঞ্জ করছে। তো আমার মনে হয় যে প্রফেসর ইউনূস এবং তার সরকার যদি একটু রেফারির ভূমিকা পালন করে, এই সন্দেহ অবিশ্বাস যদি দূর করতে পারে বা মানে একটা সমঝোতা, একটা 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 প্যাকেজ ডিল এর মাধ্যমে যদি তারা অগ্রসর হতে পারে তাহলে তা ভালো হয়। বিএনপির প্রশ্ন কি অমূলক যে রাজনৈতিক ছত্রছায়ায় যদি একটা দল গঠন হয়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় যদি একটা দল গঠন হয়, এখানে সাবেক উপদেষ্টা যদি এখানে পদত্যাগ করে এই দলে যুক্ত হলেন, কিন্তু তার সহকর্মীরা তো সরকারে আছেন, তাদের তো একটা প্রচ্ছন্ন প্রভাব থাকবেই, তাহলে তাদের বলাটা কি অন্যায়? যে না, অন্যায় নয়। এবং আমি একেবারে প্রথম থেকেই জোরে সোরে বলেছি যে যদি তারা রাজনীতি করবে তাহলে পরে তাদের তো অপেক্ষা করতে হবে। এখন আপনি দেখেন তাদের কিন্তু এই ছাত্র নেতৃত্বে যারা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, নাগরিক অধিকার কমিটি বলেন, এরা কিন্তু গোটা জাতির কাছে সম্মান, শ্রদ্ধা, সহমর্মিতা, সহযোগিতা পাচ্ছে। সেটা একটি নিরপেক্ষ জায়গা, একটি স্বতন্ত্র জায়গা। তারা অভ্যুত্থানের নায়ক, তারা অভ্যুত্থানের মানে নেতৃত্ব দিয়েছে। সেই জায়গাটা কিন্তু এখন একটা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাদের উচিত হয়নি এই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করা। আমি সবসময় বলেছি যে তাদের একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা উচিত। আপনার কাছে যদি জানতে চাই যে এই যে রাজনৈতিক দল গঠন করছে বিএনপিও রাজনৈতিক দল গঠন করার বিরোধিতা করছে না, কিন্তু হচ্ছে যে প্রক্রিয়ায় গঠন হচ্ছে তার বিরোধিতা করছে, এবং তাদের মূল একটা অভিযোগ আছে যে অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষতা হারাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। আপনি কি একমত? বিএনপি কি এটা তার নিজস্ব অভিজ্ঞতার আলোকে বলছে? অভিজ্ঞতার আলোকে বলছে, তারা 1/11 প্রেক্ষাপট বিবেচনা করে। আমি বলছি বিএনপি যেভাবে গঠিত হয়েছিল, বিএনপি কি সেই অভিজ্ঞতার আলোকে বলছে কিনা আমি সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে যে দেখুন এখানে দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে যে বিএনপি শঙ্কা কাজ করছে, 1/11 ভয় এটা পাচ্ছে, সেটা একটা, আমি সেটা নিয়ে একটু পরে কথা বলছি। আরেকটা যেটা আছে, যেটা নিয়েও কথা বলা দরকার, বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, সে তার স্ট্র্যাটেজিক জায়গা থেকেও তার ভয় পাওয়ার কারণ আছে।
দেখুন, যখন আমরা জানি যে যখন কোনো ধরনের বিকল্প ছিল না, বিএনপি যখন মেজর পলিটিক্যাল পার্টি, তখন ইলেকশন হওয়া মানে হচ্ছে বিএনপি একটা অ্যাবসলিউট মেজরিটি পাচ্ছে। এরপরে আমরা এই ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে কথা বলছি, তো বিএনপির রাজনৈতিক ভূমিকা এবং বিএনপির যে পারফরমেন্স আমরা গত 6-7 মাসে দেখেছি, সেটা মোটেও ভোট বাড়ার জন্য কোনো যথেষ্ট না। যত সময় যাচ্ছে তত বিএনপি Decreasing. তার পপুলারিটি লুজ করার একটা পসিবিলিটি হচ্ছে। এখন বিএনপি যদি পপুলারিটি লুজ করে, তার মানে হচ্ছে তার শেয়ার অফ ভোট যদি কমে, শেয়ার অফ ভোটটা কোথায় যাবে? তো শেয়ার অফ ভোটটা জামাতে যেতে পারে, 2 এবং একটা বিশাল পরিমাণ ইয়াং জনগোষ্ঠী যারা আছে, যারা বেসিক্যালি 2007 সালের পরে আর কখনো ভোট দেয়নি, ভোটের হিসাব নিকাশ যেটা, যে হিসাব নিকাশ আছে, তারা কোথায় ভোট দেবেন আমরা এখনো জানি না। এখন বিএনপির এই পারফরমেন্স, বিএনপির এই কাজগুলোর কারণে যদি এই ভোট যদি হচ্ছে বিএনপি থেকে শিফট হয়ে অন্যদিকে চলে যায়, আমি বলছি না যে তাতে নির্বাচনের ফলাফলের আকাশ পাতাল কোনো চেঞ্জ হবে, কিন্তু বিএনপির যে অ্যাবসলিউট মেজরিটির যে পসিবিলিটি ছিল, সেই অ্যাবসলিউট মেজরিটিটা হবে না। যদি অ্যাবসলিউট মেজরিটি না হয়, তাহলে বিএনপি কিন্তু যা চাই সেভাবেই পলিসি তৈরি করার যে প্রক্রিয়া, সেটা করতে পারবে না। সেদিক থেকে বিএনপির স্ট্র্যাটেজিক্যালি ওয়ারিড হওয়ার একটা কারণ আছে, কারণ এটা ভোটের যে হিসাব, সে জায়গায় এটার একটা আমি আপনার সঙ্গে একমত যেহেতু প্রো ইসলামিক, ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট, এটাই হচ্ছে বিএনপির এখন পর্যন্ত ভোট ব্যাংকের পুঁজি, এবং ছাত্ররা যারা রাজনীতি করছে তাদেরও কিন্তু একই। মানে আমি এখানে প্রো ইসলামিক ছাত্র বা বিএনপি দুটোর কোনোটাকে আমি ওইভাবে বলতে চাইনি, কারণ বিএনপি দেখেন, আপনি যদি দেখেন বিএনপি কিন্তু অনেকখানি সরে আসছে, হুইচ ইজ আ গুড সাইন। কারণ আপনি দেখছেন আপনার ডান সাইড, পলিটিক্যাল স্পেকট্রামের ডান সাইড যখন ওভার ক্রাউডেড হয়ে যায়, তো সেই জায়গায় মারামারি করার চাইতে বা সাইড যেটা ফাঁকা আছে সে জায়গায় চলে আসাটা খুব অস্বাভাবিক কিছু না। ছাত্রদের ক্ষেত্রেও যদি দেখেন যে ইয়েস দেয়ার আর রাইট লিনিং একটা অপশন আছে, এটা তো কোনোভাবে অস্বীকার করা যাচ্ছে না, কিন্তু এই যে নাগরিক কমিটি, সেটার ভেতরে তো হচ্ছে কি আপনি লেফট লিনিং সেগুলোকেও দেখছেন যারাও এখানে চলে আসছে। সো তার মানে আমি যেটা তখন বললাম যে পার্টিটার ভেতরে একটা ইন্টারনাল স্ট্রাগল চলছে, ডান বাম, যে আশা করা হচ্ছে যে এটা ডান এবং বাম এই দুই দোটানায় পড়ে হয়তো মাঝামাঝি একটা জায়গায় এর অবস্থানটা আসবে, সেই স্ট্রাগলটা তো চলছে। আমরা এই ভোটের হিসাব নিয়ে আরো কথা বলতে চাই। দর্শক আর আমি স্টিল ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিতে চাই। দর্শক একটা বিরতি নিচ্ছে, আশা করি আমাদের সঙ্গে থাকবে। দর্শক আর স্টিল ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। বিরতির কথা বলছিলাম নতুন দল গঠন কি প্রভাব পড়বে রাজনীতিতে। বিরতির আগে অধ্যাপক আসিফ শাহীন বলছিলেন ভোটের হিসাব নিকাশ বেশ জটিল। জনাব ডক্টর আব্দুল লতিফ মাসুম, নতুন দল নিয়ে যে শঙ্কায় পড়তে যাচ্ছে বিএনপি বা জামাতের ভোট ব্যাংক প্রাইস একই, এবং ছাত্ররা যদি এই নতুন দল গঠন করে সেখানে ভোট ব্যাংকে ভাগ হতে পারে, সেই ধরনের আশঙ্কা কাজ করছে কিনা বিএনপির মধ্যে? বিষয়টি খুব সহজভাবে ব্যাখ্যা করা কঠিন, তার কারণ একটি রাজনৈতিক দল তার একেবারে সূচনা পর্ব এখন চলছে। এই সূচনা পর্বের পরে আমরা তার কর্মসূচি দেখব, তাদের লিডারশিপ দেখব, তাদের কর্মী বাহিনী, বেজ অফ সাপোর্ট যেটাকে আমরা বলি, সেটা দেখব। তাতে মনে হয় যে এটা 50-50, অর্থাৎ তারা যদি খুব ভালো করে তাহলে পরে তো একটা বড় ধরনের চ্যালেঞ্জ তারা ছুড়ে দিতে পারবে। কিন্তু বাংলাদেশের রাজনীতি অতটা সহজ নয়। ওই যে সেই মানে আমাদের আকবর আলী খান বলছে না, ছলনা জালের রাজনীতি, জটিল কুটিল। তো এখন সবটাইতে বড় কথা হলো যে কথাটি আমরা ইতিপূর্বে আলাপ করছিলাম, যে একটি আদর্শিক ভিত্তি নির্মাণ করা। আদর্শিকভাবে তারা বাম না, ডানো না, তারা বলছে সেন্ট্রিস্ট বা মধ্যপন্থা অবলম্বন করে। কিন্তু এই মধ্যপন্থা খুব নির্ণয় করা, ডিফাইন করা খুবই কঠিন। আপনি অর্থনৈতিক বিষয়টির উপর যদি আমরা নিবিষ্ট হই, তাহলে পরে এর তো কোনো মাঝামাঝি অবস্থান নেই। আপনি হয় আপনাকে ক্যাপিটালিস্টিক ইকোনমি ফলো করতে হবে, না হয় আপনি সোশ্যালিস্টিক ইকোনমি। আবার যে মিক্সড ইকোনমি ফলো করার যে বিপদ আপদ বা সুবিধা অসুবিধা, সেটা তো আমরা দেখেছি আর কি। আবার
উন্নয়ন কৌশল, অসংখ্য প্রশ্ন রয়েছে বাংলাদেশের জাতিগোষ্ঠীর সামনে, যেটি অমীমাংসিত। একেবারে শাসনতন্ত্রের মৌলনীতি নির্ধারণ করা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, শিল্পনীতি, মানে সম্পদ বন্টন নীতি ইত্যাদি। তো সেক্ষেত্রে এই যে মধ্যপন্থার কথা তারা বলছে, সেটা আসলে একটা ধোঁয়াশা সৃষ্টি করেছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বের কোন্দল একটা বড় বিষয়। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি তারাও ছাত্র সংগঠন গঠন করবে। আমরাও ইতিমধ্যেই দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই 5 আগস্টের বিপ্লব থেকে এই পর্যন্ত তাদের মধ্যে কিন্তু হয়েছে, উঠানামা, মানে উত্থান পতন, কোন্দল, বিভক্তি, নেতৃত্বের ঝগড়াঝাটি, একটু মারামারিও আমরা লক্ষ্য করেছি। সেটা একটা কঠিন বিষয়। বাংলাদেশের জনমনস্তত্ত্ব এটা এরকম যে কেউ কারো নেতৃত্ব সহজে মেনে নিতে চায় না, আনটিল আর আনলেস ইট ইজ অ্যান আইডিওলজিক্যাল কমিটমেন্ট লাইক কমিউনিস্ট পার্টি অর জামায়াত ইসলামী। তো এখন জামায়াত ইসলামী হলে তারা ম্যাস পার্টি হতে পারবে না, জনপ্রিয়তা সেইভাবে মানে সহজভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারবে না। কমিউনিস্ট পার্টি হলে তো আরও নাই। আমি ফিরব আপনার কাছে। এখন এই বিএনপির মধ্যে যদি একটা হয়, তাহলে পরে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? বিএনপির বিপরীতে বিএনপির চ্যালেঞ্জ করার জন্য তারা তাহলে কি আদর্শ ছড়িয়ে দেন? আপনি যদি ছোট্ট করে বলেন। হ্যাঁ, আমি একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের কিছু আইডিয়া অলরেডি আমাদের আছে। প্রথমত, তারা একটা পলিটিক্যাল সেটেলমেন্টের কথা যখন বলছে, তখন কিন্তু তারা কয়েকটা শব্দ ব্যবহার করেছেন। ইনক্লুসিভিটি, অন্তর্ভুক্তিমূলক একটা, তারা ইনক্লুসিভ পলিটিক্যাল কমিউনিটি একটা তৈরি করতে চান, সেটার কথা বলেছেন। তারা এন্টি ডিসক্রিমিনেশনের কথা বলেছে। আমি আরেকটু মনে করিয়ে দিতে চাই যে জাতীয় নাগরিক কমিটি, কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের সাথে যখন আলোচনা হয়, তখন তারা 69 দফা একটি তারা দিয়েছিলেন। সেই 69 দফাতেও তাদের চিন্তাভাবনার কিছু প্রতিফলন দেখা যায়। আমি যদি কয়েকটা উদাহরণ দিই। প্রথমত, আপনি যদি দেখেন খুব ইন্টারেস্টিংলি, তারা যখন হচ্ছে গিয়ে তারা মোটেও নিজেদেরকে সমাজতন্ত্রী বা সমাজতান্ত্রিক অর্থনীতি সেটার উপরে তারা জোর দিচ্ছেন না। তারা রাষ্ট্র এবং সমাজের সম্পর্কটাকে নতুনভাবে ডিফাইন করার কথা বলছেন। এবং যে কথাটা তারা বলছেন যে আমরা একটা ওভারবিয়ারিং স্টেট দেখেছি, কিন্তু আমরা চাচ্ছি স্টেটটা যেন হচ্ছে গিয়ে সমাজের উপরে যে কর্তৃত্বটা স্টেট প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছে, সে জায়গা থেকে সরে এসে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল কমিউনিটি তৈরি হোক, যে পলিটিক্যাল কমিউনিটি সকল মতকে এবং এখানে যেটা খুব ইম্পর্টেন্ট, তাদের যেটার সাথে আমরা কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের যে প্লুরালিজমের আইডিয়াটা দেখলাম, সেটা একটা সামঞ্জস্য পাওয়া যায়, যে তারা সকল মত, সকল কিছুর ইকুয়ালিটি, তার অবস্থান এবং সেই ডাইভার্সিটিকে সেলিব্রেট করার একটা কথা বলেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা একটা ডিফারেন্স তৈরি করে। এরকম কতগুলো জায়গা কিন্তু আছে যেটা ভিতরে তৈরি করে আছে। আবারও একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই। দর্শক, আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে কথা বলছিলাম নতুন দল গঠন কী প্রভাব পড়বে রাজনীতিতে, এবং কথা হচ্ছিল যে প্রক্রিয়ায় দল গঠন হচ্ছে সেটি নিয়ে। জনাব ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনার কাছে কি মনে হচ্ছে যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর যেই জায়গাটায় বড় অবজেকশন, সেটা হচ্ছে যে সরকার তার নিরপেক্ষতা হারাবে এই নতুন দল গঠনের, যে প্রক্রিয়ায় নতুন দল গঠন হোক, সেই জায়গাটা আসলে কতখানি আস্থা রাখা যায় যে আসলে নিরপেক্ষতা হারাবে? আসলে পুরনো এবং নতুনের একটা দ্বন্দ্ব এখানে আমরা লক্ষ্য করি। আপনারা লক্ষ্য করেছেন যে ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলো, নিরঙ্কুশভাবে আমরা বিএনপির দিকে এটা বলতে পারি, তারা চাচ্ছে যত শীঘ্র সম্ভব নির্বাচন দেওয়া। তাদের যুক্তি আছে, দীর্ঘ 16 বছর। হ্যাঁ, যুক্তি আছে। আরও যুক্তি হলো এই যে আমরা বাংলাদেশের অস্থির, অরাজক, আন্দোলন প্রিয় এই যে রাজনৈতিক সংস্কৃতিটা দেখি, এটা দায়িত্ব নিয়ে নিয়ন্ত্রণ করা দরকার। এখন একটি রাজনৈতিক দল যদি জনগণের প্রতিনিধিত্বশীল হয়, তার ভিত্তি যদি প্রশাসনের উপর শক্তপোক্তভাবে থাকে, তার কর্মী বাহিনী, তার
নেতৃত্ব কর্তৃত্ব যদি সর্বত্র থাকে তাহলে পরে এগুলো মোকাবেলা করা সম্ভব। এটা একটা ভালো যুক্তি। কিন্তু সেই সাথে আরও মানে ভিন্ন যুক্তি হচ্ছে এর বিপরীতে এই যে তাহলে বিএনপি কি গণতান্ত্রিক ধারা বিকশিত হওয়ার জন্য সহায়ক নয়? আর ওরা চাচ্ছে, ছাত্র নেতৃত্ব চাচ্ছে নির্বাচন যতই দীর্ঘায়িত হয় ততই তাদের অনুকূল অবস্থা সৃষ্টি হয়। যে এইমাত্র যেমনটি আমরা শুনলাম যে একটি বছর তারা আমি আপনাকে একটু নির্ধারণ যদি যোগ করেছে। করি যে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরার তুষার তিনি হচ্ছে সাবেক সেনাবাহিনীর সদস্যদের সাথে বৈঠকে তিনি একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা এমন, আগামী 1 বছর সারা দেশে জনসংযোগ করে জনগণের ভোটে ক্ষমতায় আসবে নতুন দল, এমন একটি কথা বলেছেন। তার একটি জিনিস, এই বক্তব্যের একটা বিষয় যদি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করে, 1 বছর যেখানে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের চাওয়া হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর তারা চাচ্ছে যে 1 বছর সময় নিয়ে। এটি মানে বিরোধ সৃষ্টি করবে, দ্বন্দ্ব সৃষ্টি করবে এবং আলটিমেটলি এই সময়টি তারা পাবে না। সবাই আমরা বুঝি যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক নির্ভরতা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের দাবিদার বিএনপির উপরে। বিএনপি মাঝে মাঝে থ্রেট করছে, খেয়াল করছেন যে এর মধ্যে বিএনপির শীর্ষ নেতৃত্বের একজন তো বলেই ফেললেন যে আমরা যদি মাঠে নামি কদিন টিকবেন, আমরা যদি সমর্থন না দিই আপনারা টিকতে পারবেন কিনা। সেটা সত্য কথা। তো এখন তারা আবার এই যে কথাটা মানে সে বলেছে যে এর মধ্যে কিন্তু একটা কর্তৃত্বের গন্ধ আছে বা একটা বাধ্যবাধকতার একটা গন্ধ আছে, এটি তো ভালো নয়। স্যার আপনার সাথে কাছে ফিরবো, ডক্টর আসিফ সেন, আপনি যদি দেখুন, মানে নাগরিক কমিটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এখানে এও বলেছেন যে দেশ গঠনে এই সামরিক বাহিনীর সদস্যদের কিভাবে কাজে লাগানো যায় সেই চেষ্টা তারা করবেন। তাহলে এই দুটি বক্তব্য আপনার কাছে কতটুকু সিগনিফিকেন্ট? দেখুন, যখন বিএনপি বলবে যে হচ্ছে গিয়ে আমাদের ছাড়া কি আপনারা করতে পারবেন, আপনাদের তো নামিয়ে দেওয়া হবে, এই পড়া হবে, তখন আপনি কর্তৃত্বের গন্ধ দেখবেন না, থ্রেটেনিংয়ের গন্ধ দেখবেন না। ছাত্ররা যদি বলে যে আমরা 1 বছর করে করব, তাতে কর্তৃত্বের গন্ধ হবেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনাকে তো দুইটা পলিটিক্যাল পার্টির লক্ষ্য এবং ইন্টারেস্ট আলাদা, এইটার ব্যাপারে তো আমরা এগ্রি। তাহলে যদি সেটা হয় তো তাহলে এখন যেটা হবে, দুইটা পলিটিক্যাল পার্টি তো চেষ্টা করবে তার নিজের ইচ্ছার দিকে নিয়ে যাওয়া। ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল করছে, তাকে পার্টি গুছাতে হবে, তাকে ভোটে যেতে হবে, তার সময় লাগবে। এই সময়টা তো সে দাবি করবে, এই সময়টা এটা তো পলিটিক্স অফ রেটরিক, সেই রেটরিকটা করবে। বিএনপিও একইভাবে পলিটিক্স অফ রেটরিক করছে। এখন হচ্ছে ফিল্ডে আপনি কতখানি মোবিলাইজ করতে পারবেন, কতখানি প্রেশার আপনি ক্রিয়েট করতে পারবেন, সেটার উপরে আলটিমেটলি ডিপেন্ড করবে যে ইলেকশনটা কোন দিকে হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটুকু বুঝতে পারছি যে ইলেকশন ডিসেম্বরের 2025 হচ্ছে। ছাত্ররা তো অবশ্যই চাইবে, বা এটাকে যদি বাড়ানো যায়, এটা তো স্বাভাবিক। এই প্রক্রিয়াতেই তো হচ্ছে গিয়ে পুরো জিনিসটা যাচ্ছে। সো সেটা তো খুব নর্মাল একটা প্রসেস। স্যার, এই দল নিয়ে আপনাদের মূল্যায়ন কি হবে? এই নতুন দল যেটি গঠন হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা সাধারণত রাজনৈতিক দল গঠনের দেখি যে কয়েকজন নেতা একটা দল গঠন করে ডাক দিলেন যে আমরা এই প্রতীক নিয়ে এই নির্বাচন। তাদের যে প্রক্রিয়া আমরা দেখতে পেয়েছি যে তারা আগে জনমত যাচাই করছেন এবং 400 বিভিন্ন কমিটি গঠন করার মাধ্যমে তারা দল চূড়ান্তভাবে ঘোষণা করতে যাচ্ছেন। দেখুন, এইখানে কয়েকটা জিনিস আছে। আমরা যে সময় আগে যে রাজনৈতিক দল বা যেভাবে গঠন করার প্রক্রিয়া দেখেছি, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে নিয়ম নীতি আছে পার্টি রেজিস্ট্রেশনের, সেইটার কতখানি প্রভাব ছিল সেটা একটা প্রশ্ন। এখন রাইট নাও আপনি মানে ইলেকশন কমিশনের যে রুলসটা আছে সেই অনুযায়ী করতে হলে আপনাকে কিন্তু কিছু শর্ত পূরণ করতে হবে। সো সেই শর্তের পার্ট হিসেবে এই কাজগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, আপনি আগস্ট 5 পরবর্তীতে আমরা একদম শুরুতে যে কথাটা বলেছিলাম যে একটা শূন্যতা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল তৃতীয় একটা রাজনৈতিক দলের। আগস্ট 5 পরবর্তীতে একটা অপরচুনিটি তৈরি হয়েছে। এটা খুব পরিষ্কার যে ছাত্র জনতার যে রাজনৈতিক শক্তি, তারা সেটাকে গ্র্যাব করার চেষ্টাটা করছে। তাহলে ওই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া দিয়েই হচ্ছে গিয়ে তারা এই জায়গাটায় হচ্ছে গিয়ে এগিয়েছেন। সো এই ক্ষেত্রে অপরচুনিটির যেটা আছে সেটার সুযোগটার সদ্ব্যবহার করা, এক্সিস্টিং যে রুলস আছে সেই রুলসটাকে অ্যাপ্লাই করা, এবং একই সাথে আপনার এই কাজগুলো যখন আপনি করছেন গ্রাসরুটে আসলেই হচ্ছে কি আপনার উপস্থিতি আছে কি না, ভোটে দাঁড়ালে আপনি কতখানি পারবেন কি জিততে পারবেন কি পারবেন না। আমি জাস্ট একটা কথা বলি যে আমার কাছে মনে হয় যে ছাত্রদের রাজনৈতিক দল সফল হবে কি হবে না, এটা আমরা বুঝবো নির্বাচন পরবর্তী সময়ে।
নির্বাচনে যদি এখন পর্যন্ত যা বাস্তবতা, বিএনপি যদি জেতে, এই ছাত্রদল তারপর একটা শক্ত বিরোধী দল হিসেবে দাঁড়াতে পারে কিনা, তারা সেই অবস্থানটা নিতে পারে কিনা, এবং তাদের যে দল সেটাকে তারা মানে সাফল্যের সাথে ধরে রাখতে পারে কিনা, সেটার উপরেই ডিপেন্ড করবে হচ্ছে তারা আসলে কতখানি ম্যাচুরিটির পরিচয় দিতে পারছেন। সো ওই অপেক্ষাটা আমাদের করে যেতে হবে তাদের কাজকর্ম দেখার জন্য। ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, আমার কাছে এই চিন্তা করতে করতে একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে এই যে একটা আশার আলো আছে। বিপ্লবের মাধ্যমে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে যে কঠিন কঠোর জাতীয় ঐক্য নির্ণীত হয়েছে, সেটাকে যদি আমরা ভিত্তি করে অগ্রসর হই, তাহলে পরে ওই যে বিএনপির পক্ষ থেকে এখন বলা হচ্ছে না যে জাতীয় ঐক্যের সরকার, নির্বাচন পরবর্তী পর্যায়ে তারা সব মত, সব পথ, সব দলের প্রতিনিধিত্বমূলক একটি সরকার গঠন করবে, তাহলে তো সমস্যা নেই। যদি এখন কথাটা হলো এই যে যদি আমাদের এই ছেলেদেরকে যদি আমরা অ্যাকোমোডেট করি, আমাদের যে জটিল কঠিন পলিটিক্যাল কমপ্লেক্স সিচুয়েশনে যদি অ্যাকোমোডেট করি, আমি আরেকটু স্পষ্ট করে বলি যে ধরেন 10টা সিট তাদেরকে দেওয়া হলো, ওদের প্রতি একটু, যেহেতু তারা আমাদের জন্য গণতন্ত্র এনেছে, আমাদের জন্য রক্ত দিয়েছে, আমাদের জন্য ত্যাগ তিতিক্ষার প্রমাণ রেখেছে, এই জন্য রাজনৈতিক দল ধরেন বিএনপি নিরঙ্কুশভাবে যদি তারা 10টা আসন ওদেরকে ছেড়ে দেয়, তাদের প্রতিনিধিত্ব আসে, তাদেরকে অ্যাকোমোডেট করা হয়, তাহলে পরে তো ঝগড়াটি মিলে যায়। তো এটা তো এরকম যদি, অবশ্যই এখানে একটা কথা এরকম যে যদি ছাত্র নেতৃত্ব নতুন দলের মাধ্যমে মনে করে যে তারা অসম্ভব রকম বিজয় অর্জন করবে, ক্ষমতা গ্রহণ করবে, সেটি একটি অলিক চিন্তা বলে আমার মনে হয়। কিন্তু এটাই সুন্দর, এটাই সঠিক যে তাদের প্রতিনিধিত্ব যদি থাকে। নির্বাচন তো একটা কঠিন ব্যাপার, ছাত্রদের ব্যাপারে আমরা পোলাপন বলি, জনগণের আস্থা ওইরকম নয়, এই ওরা তো ছাত্র, ওরাই পড়াশোনা করুক ইত্যাদি ইত্যাদি। তো সেখানে রাজনৈতিক নেতৃত্ব যদি সমাজ একটা সমঝোতায় পৌঁছে যে ঠিক আছে ছাত্রদেরকে আমরা 10টা আসন দেই, সেই ঐক্যমত আমরা দেখতে পাচ্ছি না, তাহলে সেখানে ঐক্যমতে কি আমরা আসতে পেরেছি? প্রথম কথা, ঐক্যমত্যের সরকারের ধারণাটা আমার খুব পছন্দসই কোনো ধারণা না। একটা গণতন্ত্র টিকে থাকার জন্য আপনার একটা বিরোধী দল লাগে। আপনি যদি হচ্ছে কি এরকম ঐক্যমত্যের সরকার আমরা একবার দেখেছিলাম না 96 থেকে 2001 সময়ে, এই ঐক্যমত্যের সরকার দিয়ে আসলে কিছু হয় না। কারণ আপনার বিরোধী দল যদি না থাকে, আপনি যদি সব কিছু একসাথে নেন, তাহলে হচ্ছে গণতন্ত্রের আমরা প্রাতিষ্ঠানিকীকরণের যে কথাটা বলছি সেটা আমরা দেখবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই দল, ছাত্রদের এই দল যদি হচ্ছে গিয়ে এইরকম একটা প্রক্রিয়া, একটা কম্প্রোমাইজের মাধ্যমে সূচনা করে, তাহলে সেই দলের আসলে কোনো ভবিষ্যৎ নেই। কারণ ভবিষ্যতে এই দলকে তাহলে ওই কথা বারবার শুনতে হবে যে আপনারা সূচনা করেছিলেন এর মাধ্যমে, আমি তোমাকে আসন দিয়েছি, তুমি নির্বাচন করেছো, মানে যেটা সেটা কোনো দলের জন্য কোনো গৌরবের কথা হতে পারে না, ভালো কথা হতে পারে না। বরং নির্বাচনে অংশগ্রহণ করে যদি হারেনও তারা, সেটা বরং অনেক, আমি বললাম যে দ্যাট উইল প্রুভ দেয়ার ক্যারেক্টার। জামাত এই ধারায় রাজনীতি করেছে, জামাত এখন পর্যন্ত। এবং দ্বিতীয় আরেকটা ব্যাপার আছে, এটা হবে কি হবে না আমরা জানি না, যে আমরা লোয়ার হাউস আপার হাউসের কথা বলছি, আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা আসছে। তাহলে সেই ক্ষেত্রে ছাত্ররা যদি লোয়ার হাউসে আসন নাও যেতে, যদি তারা 10 to 15% একটা ভোট যদি তারা পান, তাহলে কিন্তু আপার হাউসে 10 থেকে 15টা আসন পাওয়ার, এবং এই 10 থেকে 15টা আসন দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন একটা লেজিসলেটিভ প্রসেসে। সো আপনি ওই স্ট্র্যাটেজিগুলো, আমার যেটা জানার ইচ্ছা যে ছাত্ররা ওই স্ট্র্যাটেজিগুলো বা ওইভাবে চিন্তা করে আগাচ্ছে কিনা, দ্যাট উইল গিভ देम আ লট অফ 26 তারিখের পরে আস্তে আস্তে। ডক্টর আব্দুল লতিফ মাসুম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি যদি বলেন যে আসলে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যেখানে এই বছরের মধ্যে নির্বাচন চাচ্ছে, তাদের এক সময় শরিক তারা এই সময় নির্বাচন চাচ্ছে না, আরো সময় নেই, সংস্কার শেষে নির্বাচন চাচ্ছে, আসলে কি মনে হচ্ছে সব সার্বিক পরিস্থিতি? ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, এবং আমরা বিএনপির উপর অন্তর্বর্তীকালীন সরকারের নির্ভরতার কথা জানি, এবং সবচেয়ে বড় কঠিন শক্তপোক্ত রাজনৈতিক দল, সুতরাং তাদেরকে অগ্রাহ্য করা বিএনপির জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কঠিন হবে। নির্বাচনটি ডিসেম্বরের মধ্যেই হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। খুব বেশি যদি পিছায় তাহলে পরে মার্চ পর্যন্ত পিছাতে পারে। জনাব আসিফ সেন, আপনার কাছে কি মনে হচ্ছে? এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে সরকার তো বলেছেন, এটা আমি যেটা বললাম যে এখন
ইট ডিপেন্ডস অন স্ট্রিট পাওয়ার। ছাত্রদের একটা দাবি আছে, বিএনপির একটা দাবি আছে। ছাত্রদের দলটা আসলে কতখানি পপুলারিটি, কতখানি তাদের যে দাবি দেওয়া, তাদের যে ভিশন, তারা গণপরিষদ চাচ্ছেন, এই যে বিভিন্ন বক্তব্য, সেটা আসলে কতখানি তারা পপুলারাইজ করতে পারেন তার উপরে ডিপেন্ড করবে। বর্তমানে দাঁড়িয়ে যদি বলতে হয় তাহলে ডিসেম্বর 2025, কিন্তু এটা বাড়বে কি বাড়বে না সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি আমরা দুই দলের মধ্যে যে নেগোসিয়েশন বা যে বার্গেনিং আমরা যেতে পারবো সেটা রেজাল্টের উপরে। আমরা তো এখন পর্যন্ত ঐক্যমতের ভিত্তিতে বা আলাপ আলোচনার ভিত্তিতে কোনো ওই আমরা যেটা দৃশ্যমান কিছু দেখছি। দৃশ্যমান আমরা ওই ডিসেম্বর 2025 আমরা যেটা দেখেছি যে কনসেনসাস কমিশন একটা হয়েছে, তার 6 মাস পর্যন্ত বৈঠক। হ্যাঁ, তাহলে যদি আমরা আগস্টের দিকে যদি হচ্ছে কনসেনসাস কমিশন একটা কনসেনসাসে পৌঁছাতে পারে, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস সময় থাকছে, ডিসেম্বরে ইলেকশন। এই একটা মোটামুটি টাইম লাইন আমরা দেখতে পাচ্ছি। এখন দেখা যাক এটা কোনো চেঞ্জ হবে। আমরাও আশা করি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আজকের আলোচনায় মোটামুটি যে বিষয়টা একমত হতে পারলাম যে নতুন দল গঠন নিয়ে রাজনীতিতে নানান সমীকরণ থাকবেই, তার ভেতরে একটা নির্দিষ্ট সময় নির্বাচন হবে এমন প্রত্যাশাই করলেন দুই আলোচক। আপনাদের সবাইকে আজকে RM ইনসাইড পলিটিক্সে এখান থেকে বিরতি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।